হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো অলৌকিকের সন্ধানে। আজ আমরা চলে এসেছি দুর্দান্ত একটা অভিজ্ঞতা নিয়ে, ভৌতিক অভিজ্ঞতা অবভিয়াসলি। যে পাঠিয়েছে তার নাম সুমন্ত্র মুখার্জি। সুমন্ত্র রানাঘাটের বাসিন্দা। চিঠিটা আমার নিজের ভীষণ পছন্দ হয়েছে এবং আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। চিঠি পড়া শুরু করার আগে একটা কথা জানিয়ে দিই যে আমরা 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি এসে গেছি। কয়েকটা সাবস্ক্রাইবার দরকার, তোমাদের হেল্প দরকার। তোমরা তো ফ্যামিলি না? আমরা একসঙ্গে কাজ করছি, একসঙ্গে এনজয় করছি একটা চ্যানেল। আস্তে আস্তে করে ছোট্ট একটা চ্যানেলকে বড় করছি। একটা সাবস্ক্রাইবার দরকার, প্লিজ টুক করে সাবস্ক্রাইব করে দাও। আমি অপেক্ষা করছি। করলে ঠিক আছে, চলো শুরু হচ্ছে আজকের চিঠি। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। প্রিয় অলৌকিকের সন্ধানে টিম, নমস্কার। আমার নাম সুমন্ত্র মুখার্জি। আমি রানাঘাটের বাসিন্দা। আজ থেকে প্রায় 7 বছর আগে 2018 সালের আষাঢ় মাসে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যা আজও আমার রাতের ঘুম হারাম করে দেয়। সেই রাতের কথা মনে হলেই আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে, মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। অনেক দিন ধরেই ভাবছিলাম এই অভিজ্ঞতার কথা কাউকে বলবো কি না, কিন্তু আপনাদের চ্যানেল দেখার পর মনে হলো যে হ্যাঁ, এই গল্পটা শেয়ার করা দরকার। হয়তো আপনারা এর কোনো ব্যাখ্যা দিতে পারবেন, অথবা হয়তো মানুষকে সতর্ক করতে পারবেন। ঘটনাটা ঘটেছিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কাছে আমার মামার বাড়িতে। মামার বাড়ি একটা ছোট্ট গ্রামে, নাম বলছি না কারণ সেখানকার মানুষজন চান না এই ঘটনা নিয়ে বেশি চর্চা হোক। গ্রামটা পুনর্ভবা নদীর একদম তীরে অবস্থিত। আমার মামা মানে মায়ের ছোট ভাই সেখানে একটা ছোট্ট মুদির দোকান চালান। তার এক ছেলে, আমার থেকে বছর 2 ছোট, নাম অভিজিৎ। আমরা দুজন ছোটবেলা থেকেই ভীষণ বন্ধু। প্রতি বছর বর্ষাকালে আমি আমার মামার বাড়িতে বেড়াতে যেতাম। সেই বছরও গিয়েছিলাম, কিন্তু সেবার বেড়ানো হয়ে উঠল দুঃস্বপ্ন। আমরা রানাঘাট থেকে একটা গাড়ি করে গঙ্গারামপুর পৌঁছালাম। তারপর টোটো করে মামার বাড়ি যে গ্রাম, সেই গ্রামে পৌঁছেছিলাম। টোটো করেছিলাম এই কারণ গ্রামের রাস্তা খুব খারাপ, সেখানে গাড়ি নিয়ে ঢোকাটা একটু সমস্যার। যাই হোক, পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছিল। আকাশ তখন ঘন মেঘে ঢাকা, বাতাসে একটা বৃষ্টির সোঁদা গন্ধ। মামি তো খুব আদর করে খাইয়ে দাইয়ে দিলেন। রাত্রে খাওয়ার পর অভিজিৎ আমাকে বলল, দাদা তুমি এসেছো শুনে না আমি একটা প্ল্যান করে রেখেছি। আমি জিজ্ঞেস করলাম, কি প্ল্যান? সে তখন রহস্য করে বলল, রাত 10টার পর বলবো। যাই হোক, সেই কথা মতো রাত 10:30 নাগাদ অভিজিৎ আমাকে নিয়ে গেল বাড়ির পেছনে, যেখানে একটা ছোট্ট গোয়াল ঘর আছে। সে ফিসফিসিয়ে আমাকে বলল, দাদা আজ রাত্রে আমরা নদীতে মাছ ধরতে যাব। আমি তো অবাক, বললাম এত রাত্রে এই বৃষ্টিতে? কারণ ততক্ষণে কিন্তু ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। অভিজিৎ বলল, হ্যাঁ দাদা, বর্ষার রাত্রে বৃষ্টির সময় মাছ খুব ভালো ধরা পড়ে, আর মা বাবা জানলে যেতে দেবে না, তাই চুপি চুপি যেতে হবে।
আমি প্রথমে একটু দ্বিধা করলাম, কিন্তু অভিজিতের উৎসাহ দেখে আর না করতে পারলাম না। তাছাড়া নদীতে রাতে মাছ ধরার যে রোমাঞ্চ, সেটা আমাকেও টানছিল। প্রায় রাত 11টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সবাই তখন ঘুমিয়ে পড়েছে। অভিজিৎ সঙ্গে নিয়েছিল 2টো টর্চ, একটা জাল, কিছু টোপ আর 2টো লাঠি। আমরা সাবধানে হেঁটে নদীর দিকে এগোতে লাগলাম। বৃষ্টি তখন একটু জোরে পড়ছে, কিন্তু থেমে থেমে। পথে প্রায় কেউ নেই, শুধু দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। নদীর ঘাটে পৌঁছে অভিজিৎ আমাকে বলল, দাদা, এখানে অনেক নৌকা বাঁধা থাকে, আমরা একটা নৌকা ধার নেব। আমি বললাম, এই ধার মানে? মালিকের অনুমতি ছাড়াই? সে হেসে বলল, আরে দাদা, এখানে সবাই আমাকে চেনে, কোনো অসুবিধা নেই, সকালে ফেরত দিয়ে দেব। আমি তার কথায় একটু নিশ্চিন্ত হলাম। ঘাটে তখন 5-6টা নৌকা বাঁধা ছিল। অভিজিৎ একটা মাঝারি সাইজের নৌকা বেছে নিয়ে দড়ি খুলল। আমরা দুজন সেই নৌকায় উঠে বসলাম। অভিজিৎ দাঁড় বাইতে শুরু করল। বৃষ্টি স্নাত রাত্রে পুনর্ভাবা নদীর জল দেখতে দেখতে দুর্দান্ত লাগছিল। নদী হলেও তখন জল একদম উত্তাল, মনে হচ্ছে যেন সমুদ্র। কালো, ঘন কালো জল। আকাশে মেঘ থাকায় তারা দেখা যাচ্ছে না, শুধু মাঝে মধ্যে বিদ্যুৎ চমকে উঠলে চারপাশটা একটু দেখা যাচ্ছে। আমরা নৌকা বাইতে বাইতে ঘাট থেকে প্রায় 0.5 কিলোমিটার দূরে চলে গেলাম, যেখানে নদীর গভীরতা একটু বেশি। অভিজিৎ বলল, এখানে ভালো মাছ পাওয়া যায়। সে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিল। আমি টর্চ জ্বালিয়ে চারপাশ দেখছিলাম। বৃষ্টির শব্দ আর নদীর জলের আওয়াজ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। হঠাৎ আমার টর্চের আলো পড়ল সামনে জলের ওপর, দূরে, প্রায় 50 মিটার দূরে কিছু একটা ভাসছে। প্রথমে মনে হলো হয়তো কোনো গাছের ডাল বা আবর্জনা, কিন্তু একটু ভালো করে দেখতেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। সেটা একটা মানুষের শরীর। মুখটা নিচের দিকে, হাত পা ছড়ানো অবস্থায় সেটা ভাসছে জলের ওপর। আমি ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, হবি, ওটা দেখ। অভিজিৎ টর্চ ফেলে দেখল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, দাদা, ওটা তো একটা মরা। আমরা দুজনেই কি করব বুঝে উঠতে পারছিলাম না। এই অবস্থায় কি করা উচিত? পুলিশকে খবর দেব? কিন্তু তার মানে তো আমরা রাত্রে যে চুরি করে নৌকা নিয়ে এসেছি, এটা জানাজানি হয়ে যাবে। আমি বললাম, শোনা, চল আমরা ফিরে যাই, সকালে বড়দের জানাবো। অভিজিৎ রাজি হলো। সে দাঁড় ঘুরিয়ে নৌকা ফেরাতে শুরু করল। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা প্রবল বাতাস বইল। বৃষ্টি আচমকা ভীষণ জোরে পড়তে শুরু করল। নদীর জল হঠাৎ উত্তাল হয়ে উঠল। আমাদের ছোট্ট নৌকা দুলতে লাগলো ভীষণভাবে। আমি চিৎকার করে বললাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়বা, দাঁড়বা, তাড়াতাড়ি। অভিজিৎ পুরো শক্তি দিয়ে দাঁড় বাইছিল, কিন্তু মনে হচ্ছিল নৌকা যেন আর এগোচ্ছে না, বরং একই জায়গায় ঘুরছে। তারপর এমন কিছু হলো যা আমি জীবনে কখনো ভুলব না। একটা প্রবল বিদ্যুৎ চমকালো। সেই আলোয় আমি স্পষ্ট দেখলাম সেই মরা শরীরটা আর নিজের জায়গায় নেই। সেটা আমাদের নৌকার খুব কাছে চলে এসেছে, মাত্র 10-15 হাত দূরে। আরো ভয়ঙ্কর ব্যাপার, সেই শরীরটা এখন উল্টে গেছে, মানে মুখ ওপরের দিকে। আর সেই মুখ, হে ভগবান, সেই মুখটা দেখে আমি প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। ফোলা, কালচে, চোখের কোটর থেকে জল ঝরছে। আমি তাড়াতাড়ি টর্চ নিভিয়ে দিলাম। অভিজিৎকে বললাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়বা, যত জোরে পারিস দাঁড়বা।
কিন্তু তখন অভিজিৎ আমার দিকে তাকিয়ে যা বলল তা শুনে আমার সারা শরীর কাঠ হয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, দাদা দাদা তুমি পেছন ঘুরো না, পেছন ফিরে তাকিও না। সেই লোকটা, সেই মরা লোকটা তোমার ঠিক পেছনে বসে আছে। আমার মনে হলো আমার পৃথিবী যেন থেমে গেছে। আমার পেছনে কি করে সম্ভব? আমি তো জলে ভাসতে দেখলাম সেটাকে। আমি নিঃশ্বাস নিতেও ভুলে গেলাম। সাহস করে জিজ্ঞেস করলাম, তুই কি বলছিস? অভিজিতের মুখ দেখে বুঝলাম সে মিথ্যে বলছে না, তার চোখ ভয়ে ছানা বড়া। সে ফিসফিসিয়ে বলল, আমি সত্যি বলছি দাদা, তোমার পেছনে, নৌকার পেছনের দিকে একটা ভেজা মানুষ বসে আছে। তার মাথা থেকে জল ঝরছে। সে সোজা আমার দিকে তাকিয়ে আছে। আমি যদি বলি সেই মুহূর্তে আমার কেমন লাগছিল তা আমি ঠিক বোঝাতে পারবো না। পিঠের পেছনে একটা ভয়ঙ্কর অস্তিত্ব আছে জেনেও আমি পেছন ফিরে তাকাতে পারছি না, এমনকি নড়তেও পারছি না। আমার পিঠে যেন কোনো ঠান্ডা হাত ছুঁয়ে আছে সেরকম অনুভূতি হচ্ছিল। তারপর আরো ভয়ঙ্কর কিছু হলো। আমি অনুভব করলাম পেছন থেকে একটা নিঃশ্বাসের আওয়াজ আসছে, ঠান্ডা স্যাঁতস্যাঁতে নিঃশ্বাস, আর তার সঙ্গে একটা গন্ধ, পচা মাছ আর কাদার মিশ্রিত একটা গন্ধ। সেই গন্ধ এসে আমার নাকে লাগছিল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা রয়েছে আমার ঠিক পেছনে, আমার খুব খুব কাছে। অভিজিৎ হঠাৎ বলে উঠল, দাদা লোকটা নড়ছে, সে তোমার দিকে ঝুঁকে যাচ্ছে। ব্যাস, আমি আর পারলাম না। পেছনে তাকানোর সাহস না করে আমি হুট করে নৌকার একপাশে ঝাঁপ দিয়ে অভিজিতের পাশে চলে গেলাম। নৌকা প্রচণ্ড দুলে উঠল, প্রায় উল্টে যাবার অবস্থা। আমরা দুজনে কোনো রকমে ভারসাম্য রাখলাম। তারপর আমিও তাকালাম নৌকার পেছনের দিকে, যেখানে আমি বসেছিলাম। কিন্তু সেখানে কিছু নেই, একদম কিছু না। শুধু নৌকার কাঠের বেঞ্চ, তাতে জলের দাগ, কিন্তু কেউ নেই। আমি অভিজিতের দিকে তাকালাম। সে তখনও ভয়ে কাঁপছে। সে বলল, দাদা আমি সত্যি দেখেছিলাম একটা মানুষ, ভেজা কাপড় পরা, চুল থেকে জল ঝরছিল। সে তোমার পেছনে বসেছিল। তার মুখ, মানে তার মুখটা দেখতে পাচ্ছিলাম না, কারণ সে মাথা নিচু করেছিল। আমি কিছু বলার আগেই শুনলাম একটা আওয়াজ, জলে ঝপ করে কিছু পড়ার শব্দ। আমরা দুজনে তাড়াতাড়ি চারপাশে টর্চ ফেলে দেখতে লাগলাম। হঠাৎ আমার টর্চের আলো পড়ল নৌকার বাঁ দিকের জলে। সেখানে আবার সেই মরা শরীরটা ভাসছে, কিন্তু এবার অনেক কাছে, হাত বাড়ালেই ছোঁয়া যায় এমন দূরত্বে। অভিজিৎ প্রায় কান্নার সুরে বলল, দাদা এটা তো আমাদের ছাড়ছে না, দাদা চলো এখান থেকে পালাই। সে পাগলের মতো দাঁড় বাইতে শুরু করলো। আমিও আর একটা দাঁড় তুলে নিয়ে তাকে সাহায্য করতে লাগলাম। কিন্তু যতই আমরা নৌকা বাইছিলাম মনে হচ্ছিল আমরা এক জায়গাতেই ঘুরপাক খাচ্ছি। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ বুঝলাম আমরা আসলে নদীর মাঝখানে একই জায়গায় ঘুরছি, যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের সেখানেই ধরে রেখেছে। তারপর আরো অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। নদীর জলে হঠাৎ হঠাৎ বুদবুদ উঠতে শুরু করলো, যেন নিচে কিছু একটা নড়াচড়া করছে। একবার মনে হলো জলের নিচে অনেক হাত নড়ছে, আমাদের দিকে উঠে আসার চেষ্টা করছে প্রাণপণ। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাবে, কিন্তু আমরা দুজনেই সেটা দেখেছিলাম। বৃষ্টি তখন থেমে গিয়েছিল, কিন্তু বাতাস বইছিল প্রচণ্ড। গরমের রাতে এরকম বাতাস বইছে, অথচ ভয়ে আমাদের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। অভিজিৎ হঠাৎ বলল, দাদা দাদা শুনতে পাচ্ছ? আমি কান পেতে শুনলাম দূর থেকে একটা গান ভেসে আসছে। না না, ঠিক গান বলা ঠিক হবে না, একটা মৃদু গুনগুনানির আওয়াজ।
মহিলা কণ্ঠের মতোই, কিন্তু সেই আওয়াজে একটা অদ্ভুত বিষাদ লেগেছিল, যেন কেউ কাঁদতে কাঁদতে গান গাইছে। আওয়াজটা আসছিল জলের নিচ থেকে। আমার মনে পড়ল গ্রামের বুড়ো মানুষদের মুখে শোনা গল্প। তারা বলতেন এই নদীতে নাকি অনেক মানুষ ডুবে মরেছে, বন্যার সময় নৌকা উল্টে আত্মহত্যা করে নানাভাবে, আর তাদের আত্মাই নাকি এই নদীতে ঘুরে বেড়ায়, বিশেষ করে এই রকম ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে। আমি তখন এসব কথা বিশ্বাস করতাম না, কিন্তু সেই রাতে সেগুলো বিশ্বাস না করে কোনো উপায় ছিল না। হঠাৎ নৌকা প্রচন্ড ঝাঁকুনি খেল, মনে হলো নিচ থেকে কেউ নৌকায় ধাক্কা মারছে। অভিজিৎ চিৎকার করে উঠল। আমি দেখলাম নৌকার একপাশে জল উঠে আসছে, নৌকা কাত হয়ে যাচ্ছে। আমরা দুজনে তাড়াতাড়ি অন্যদিকে হেলান দিয়ে ভারসাম্য রাখার চেষ্টা করলাম। কোনো রকমে নৌকা সোজা হলো। ঠিক তখনই আমার টর্চ নিভে গেল, ব্যাটারি শেষ। অভিজিতের টর্চও প্রায় ফিকে হয়ে আসছে। আমরা প্রায় অন্ধকারে, শুধু মাঝে মধ্যে বিদ্যুৎ চমকালে চারপাশটা দেখা যাচ্ছে। এবার অভিজিৎ আমাকে যা বলল সেটা শুনে আমার রক্ত জমে যাওয়ার উপক্রম হলো। সে বলল, দাদা, নৌকায় জল উঠছে, মনে হচ্ছে নৌকায় ফুটো হয়ে গেছে। আমি নিচে তাকিয়ে দেখি সত্যি নৌকার তলায় জল জমছে, কিন্তু ফুটোটা কোথায়? আমরা তো কোথাও ধাক্কা খাইনি, তাহলে জল আসছে কোথা থেকে? আমি হাত দিয়ে নৌকার তলা হাতড়ে দেখলাম। হঠাৎ আমার হাত একটা ঠান্ডা কিছুর ওপর পড়ল। আমি সেটা তুললাম, দেখলাম সেটা একটা কাটা হাত। অসম্ভব পচা একটা গন্ধ বেরোচ্ছে সেটা থেকে, একদম ভিজে। আমি সেটা ছুঁড়ে ফেলে অভিজিৎকে বললাম, দাঁড়বা অভিজিৎ, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ফিরতেই হবে। আমরা দুজনে মরিয়া হয়ে দাঁড়াইতে লাগলাম। আমাদের হাতের মাংসপেশি টান টান হয়ে গেল, কিন্তু আমরা থামলাম না। এইবার মনে হলো নৌকা একটু নড়ছে, আমরা সামনে এগোচ্ছি। আমার মনে একটু আশা জাগলো। আমি আরো জোরে দাঁড়াইতে লাগলাম, কিন্তু তখনই এমন একটা কিছু হলো যা কেন ঘটলো, কিভাবে ঘটলো, আমি আজও বুঝতে পারি না। নৌকার ভিতর থেকে একটা আওয়াজ এলো, কাশির মতো আর্দ্র ভারী আওয়াজ। তারপর একটা গলা, ভেজা। সেই গলাটা বলল, কোথায় যাচ্ছ? আমরা দুজনেই ভয়ে হিম হয়ে গেলাম। সেই গলার আওয়াজ কোনো জীবিত মানুষের নয়। সেই আওয়াজে একটা অদ্ভুত শূন্যতা ছিল। মনে হচ্ছিল সেটা অনেক দূর থেকে আসছে, কিন্তু সেই সঙ্গেই একদম কানের কাছে যেন ফিস ফিস করে বলে যাচ্ছে। অভিজিৎ আমার হাত চেপে ধরল। আমরা কেউই পেছনে ফিরে তাকালাম না, তাকানোর সাহস হলো না। কিছুক্ষণ পর সেই গলা আবার বলল, আমাকে ছেড়ে যেও না, আমি একা, অনেক দিন একা। সেই আওয়াজে এমন এক করুণ ভাব ছিল যে আমার মনে একটা মায়া জেগে উঠছিল, কিন্তু সেই সঙ্গে একটা ভয়ঙ্কর টান ছিল, যেন সেই আওয়াজ আমাদের হৃদয়ে একটা ভারী চাপ সৃষ্টি করছিল। আমি সেসব কথায় কান না দিয়ে জোরে জোরে দাঁড়াইতে লাগলাম। অভিজিৎ একই কাজ করছিল, কিন্তু সেই গলা থামল না, বলেই যেতে লাগলো, থাম থাম, আমার সঙ্গে কথা বল, আমি খুব একা। তারপর হঠাৎ নৌকা জোরে ঝাঁকুনি খেল। মনে হলো নিচ থেকে কেউ নৌকাটাকে ধরে টানছে। আমরা প্রায় পড়ে যাচ্ছিলাম। সেই মুহূর্তে আমার চোখ পড়ল জলের উপর।
আমার চোখ যা দেখল তা বিশ্বাস করা অসম্ভব। জলের নিচে আবছা দেখা যাচ্ছে অসংখ্য মুখ। হ্যাঁ, মুখ। ফ্যাকাশে চোখ খোলা, চুল ভাসছে জলে। সবাই যেন ওপরের দিকে তাকিয়ে আছে। তারা সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আর তাদের ঠোঁট নড়ছে। তারা কিছু যেন একটা বলার চেষ্টা করছে। অভিজিৎ কাঁদতে শুরু করলো, বলল, দাদা, আজকে আমরা মরে যাবো। আজকে আমরা এখান থেকে আর বেঁচে ফিরতে পারবো না দাদা। তার হাত থেকে দাঁড় পড়ে যাচ্ছিল। আমি তাকে চড় মেরে তার সম্বিত ফেরাবার চেষ্টা করলাম। বললাম, থামবি না, থামবি না, আমরা বেরোবো, আমাদের বেরোতেই হবে, থামবি না। ঠিক তখনই একটা বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় আমি দেখলাম যে তীর খুব বেশি দূরে নেই, হয়তো মিটার 75 বা 100 মিটার দূরে। আমি অভিজিৎকে বললাম, ওই দেখ, ওই দেখ, তীর দেখা যাচ্ছে, আর একটু, আর একটু, আর একটু। কিন্তু নৌকা যেন আর নড়ছেই না। আমরা যতই চেষ্টা করছি, তীর যেন আর কাছে আসছে না। মনে হচ্ছে আমরা আবার পেছনে চলে যাচ্ছি। আমি ভয়ে, ক্লান্তিতে হাল প্রায় ছেড়েই দিচ্ছিলাম। হঠাৎ অভিজিতের মুখ থেকে একটা আশার কথা বেরোলো। সে বলল, দাদা, হ্যাঁ, আমার মায়ের শেখানো একটা মন্ত্র আছে। মা বলেছিলেন বিপদে পড়লে সব সময় এই মন্ত্রটা বলতে। ঠিক তখনই আমরা জোরে জোরে বলতে শুরু করলাম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দুজনে মিলে যত জোরে পারছিলাম সেই মন্ত্রটা পড়ে যাচ্ছিলাম। অবিশ্বাস্য হলেও সত্যি, কিছুক্ষণ পর মনে হলো নৌকার ওপর চাপ কমে এলো। সেই ভয়ঙ্কর উপস্থিতির অনুভূতি একটু কম হলো। আমরা আবার দাঁড় বাইতে শুরু করলাম। একসঙ্গে মন্ত্র পড়তে পড়তে আমরা এগিয়ে চললাম। আর একটু পরেই ধীরে ধীরে নৌকাটা এসে ভিড়ল নদীর তীরে। আমরা দুজন নামলাম। তারপর নৌকাটাকে ঘাটে বেঁধে আমরা হাঁটতে শুরু করলাম মামার বাড়ির দিকে। আমার পা কাঁপছিল, মাথা ঘুরছিল। পথে হঠাৎ অভিজিৎ বলল, জানো তো, আমি যে লোকটাকে দেখেছিলাম তোমার পেছনে, তার মুখ দেখিনি ঠিকই, কিন্তু এটা বুঝতে পেরেছিলাম যে সেই মানুষটা কোনোভাবেই জীবিত হতে পারে না। তার কারণ তার সারা শরীর জলে ভিজে ফুলে ছিল। আমি বললাম, শোন, এইসব নিয়ে আর আলোচনা করার দরকার নেই, ছেড়ে দে। ওম নমঃ শিবায় মন্ত্রটাই আবার পড়তে থাকি আমরা। চল, বাড়ি যাওয়া অবধি আমরা সেই মন্ত্রটা পড়তে শুরু করলাম। তারপর এক সময় আমরা গিয়ে আমার মামার বাড়িতে পৌঁছালাম। রানাঘাট ফিরে আসার পরে এই ঘটনা আমি কাউকে বলিনি, এমনকি আমার মামা মামিকেও বলিনি। মা বাবা জিজ্ঞেস করেছিলেন কেমন ছিল এবারের বেড়ানোটা। আমি শুধু বলেছিলাম ভালো ছিল, কিন্তু সেই রাতের কথা আমি বলিনি। বললেও হয়তো কেউ বিশ্বাস করতো না। কিন্তু সেই রাত আমার জীবন বদলে দিয়েছে। এখন আমি জানি যে এই পৃথিবীতে তারা আছে। মৃত্যুর পরেই সবকিছু শেষ হয়ে যায় না। প্রিয় অলৌকিকের সন্ধানের টিম, আমি জানি না আমার এই অভিজ্ঞতা শুনে আপনারা কি ভাববেন। হয়তো মনে করবেন আমি যা কল্পনা করেছি বা সেই রাত্রে আমরা যেসব দেখেছি সেগুলো আমাদের হয়তো ভয় পেয়ে দেখা হ্যালুসিনেশন মাত্র। কিন্তু আমি আপনাদের শপথ করে বলছি, সেই রাত্রে যা ঘটেছিল সব সত্যি। আমরা দুজনেই একই জিনিস দেখেছিলাম, আমরা দুজনেই একই গলা শুনেছিলাম, আর আমি তো তার ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ পর্যন্ত অনুভব করেছিলাম। যদি এই ঘটনাটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ পড়ে শোনাবেন। আর যদি এটা পড়ে শোনাচ্ছেন তাহলে নিশ্চয়ই এটা সিলেক্টেড হয়েছে, এবং সেই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল। সবাই ভালো থাকবেন আপনারা। ইতি সুমন্ত্র মুখার্জি, রানাঘাট। এরকম একটা চিঠির পরে আর কিভাবে কোনো উপসংহার যোগ করি বলতো?
দুর্দান্ত একটা চিঠি সমুদ্র। আমি যখন এই রেকর্ডিংটা করছি তখন মাঝরাত পেরিয়ে গেছে, এখন ঘড়িতে রাত 2টো। বিশ্বাস করো, আমি এত ভয় রিসেন্ট টাইমে আমি পাইনি, এবং আশা করছি আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে, যারা এগুলো শুনবে, তাদেরও যেন খুব ভালো লাগে। এই বলে আজকের ঘটনা শেষ করছি। আর সাবস্ক্রাইব করার কথাটা প্লিজ ভুলো না, এইটুকুই তো অনুরোধ রইল না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।